স্বৈরাচার আমলের ধ্বংসস্তূপ থেকে দেশ মেরামত করছে সরকার। 180 দিনের জবাবদিহিতার মঞ্চে মন্ত্রী উপদেষ্টারা প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর। নতুন পে স্কেলে এবছরই। আল কায়দা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমান নির্ভর আমলে নিচ্ছেন না ঢাকা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। 6 মাসে আইন শৃঙ্খলার উন্নতি হলেও প্রত্যাশা পূরণে লাগবে সময়। বিলুপ্ত হচ্ছে র্যাব, এসআরবি নামে হচ্ছে পুলিশের বিশেষায়িত ইউনিট। আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন। জুনের বদলে এপ্রিল থেকে মার্চ অর্থবছর করার সিদ্ধান্ত। শেখ হাসিনা কোন স্টেটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ। আইনি পথে ফেরানোর ঘোষণা চিফ প্রসিকিউটরের। ওবায়দুল কাদের সহ 7 জনের মামলায় রায় যে কোনো দিন। এবং ইসির প্রস্তুতি শেষ হলে স্থানীয় নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ। চলতি অর্থবছরের মধ্যে শেষ হবে ভোট গ্রহণ। বরাদ্দ 6,000 কোটি টাকা, জানালেন প্রতিমন্ত্রী। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। শুরুতেই সরকারের 80 দিনের বিশেষ প্রতিবেদন। স্বৈরাচার আমলের ধ্বংসস্তূপ থেকে দেশ মেরামতে কাজ করছে সরকার। বিএনপি সরকারের 180 দিন পূর্তিতে জবাবদিহিতার মঞ্চে মন্ত্রী উপদেষ্টারা তুলে ধরলেন বিভিন্ন খাতে সরকারের অগ্রগতি। জানালেন শিক্ষা, স্বাস্থ্য সহ সামাজিক সুরক্ষা খাতে গুরুত্ব দিয়ে চলছে কাজ। এদিকে জ্বালানি সংকট সমাধানে দেয়া হয়েছে 40,000 কোটি টাকা বাড়তি বরাদ্দ। বিএনপি সরকারের 180 দিন পূর্তিতে জবাবদিহিতার মঞ্চে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভায় তারা তুলে ধরেন 6 মাসে বিভিন্ন খাতে সরকারের অগ্রগতি। এটাই হলো জনগণের ম্যান্ডেট। মতবিনিময় সভায় উঠে আসে সরকার নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড প্রদানের মতো নানা কর্মসূচির সবশেষ তথ্য। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহাদি আমিন জানান, বর্তমান সরকারের একমাত্র ক্ষমতার উৎস জনগণ। সরকার দায়িত্ব নেয়ার পর থেকে নির্বাচনী ইস্তেহারকে ধারণ করে তা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। নির্বাচনী ইস্তেহারকে ধারণ করে সেখানকার প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অবিরত কাজ করে চলেছে। আমরা দেখেছি এই 6 মাসে সুদৃঢ় গণতান্ত্রিক মূল্যবোধ কিভাবে সরকারের প্রতিটি কার্যক্রমে অনুরণিত হয়েছে। স্বৈরাচারের শাসনামলে দেশের সব খাত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রথম পর্বের দিনগুলোতে যতটুকু কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ করা হচ্ছে তার চেয়ে বেশি সময় ব্যয় করতে হচ্ছে ধ্বংসস্তূপ মেরামতের কাজে। সেই সঙ্গে গণমাধ্যম কমিশনের কাজ চলছে বলেও জানান মন্ত্রী। আমাদের ব্যয় করতে হচ্ছে যত না বেশি কর্মসূচি বাস্তবায়ন করার জন্য, তার চেয়ে বেশি বাস্তবায়ন করতে হচ্ছে ধ্বংসস্তূপকে নতুন কর্মসূচি গ্রহণ করার উপযোগী হিসাবে গড়ে তোলার জন্য। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পর সামাজিক সুরক্ষা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য সহ সব খাতকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। এই সরকার জনগণের স্বস্তির জন্য এবং জনগণের কল্যাণের জন্য তার কাজ অব্যাহত রেখেছে। সামাজিক সুরক্ষা থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন, সেখান থেকে শুরু করে কি শিক্ষা, কি স্বাস্থ্য, প্রত্যেকটি ক্ষেত্রে তার যে প্রতিশ্রুতিগুলো সেটা রক্ষার থেকে চেষ্টা করে যাচ্ছে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান জানান, জ্বালানি সংকট সমাধানে বাড়তি 40,000 কোটি টাকা বরাদ্দ দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে সরকার। প্রায় 40,000 কোটি টাকার মতো এডিশনাল বরাদ্দ দিতে হয়েছে। বাংলাদেশের মতো একটা অর্থনীতি থেকে এতগুলি টাকা শুধু জনগণের কাছে যে দায়বদ্ধতা, তাদের প্রয়োজন বিবেচনা করেই করা হয়েছে। গত 6 মাসে দেশে বাক স্বাধীনতা, মানবাধিকারের ক্ষেত্রে সর্বোচ্চ দণ্ডে অবস্থান করছে বলে মত নীতি নির্ধারকদের। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে 180 দিন পার করলেও বিএনপি সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এরই মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল পুনঃখননের কাজ চলছে পুরো দমে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে।
তাদের গণমুখী কর্মসূচি ঘিরে বাড়ছে প্রত্যাশা। নূরে আলমের আরও একটি রিপোর্ট। যথাবিহিত আচরণ করিব। জনগণের বিপুল ভোটে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট গত 17 ফেব্রুয়ারি সরকার গঠন করে। দায়িত্ব নেয়ার পর থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়। এরই মধ্যে বিএনপি সরকার পার করল 180 দিন। প্রতিশ্রুতি অনুযায়ী গত জুন পর্যন্ত 70,000-এর বেশি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে, আর 20,832 জন কৃষকের মাঝে কার্ড বিতরণ করা হয়েছে। এর বাইরে প্রথমবারের মতো বর্তমান সরকার ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, যাজকদের সরকারি ভাতার আওতায় নিয়ে আসছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে 2,22,68,000 বৃক্ষরোপণ করা হয়েছে। 6 মাসে 2,165 কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে। 30,000 খালের ডিজিটাল ডাটাবেস তৈরি করা হচ্ছে। ভোট প্রদানের হাতের কালি শুকানোর আগে থেকে কিন্তু আমাদের প্রধান প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু হয়েছে। প্রায় প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা কমিটমেন্ট আমরা দেখেছি অনেকটাই দৃশ্যমানভাবে বাস্তবায়ন হওয়া শুরু হয়েছে। ক্লাসরুমে শিক্ষাকে আনন্দদায়ক করতে শিক্ষাক্রম পরিমার্জনের কাজ চলছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম ও ব্যাগ দিচ্ছে। স্বাস্থ্য সেবাকে জনবান্ধব করতে 5,000 চিকিৎসক এবং 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দেশের 51 শয্যার উপজেলা হাসপাতালকে 151 শয্যায় উন্নীত করা হচ্ছে। সেই সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকারের ব্যাপক প্রচেষ্টায় আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের ক্ষমতায়নের জন্য কৃষক কার্ড, শিক্ষা, স্বাস্থ্য সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি, খাল খনন, বৃক্ষরোপণ, প্রতিটা ক্ষেত্রে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে জানিয়ে বিশ্লেষকরা বলছেন, স্বৈর শাসনের সময় সীমাহীন লুটপাটের কারণে বিদ্যুৎ সংকট, অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে। সেই সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনায় জোর দিলেন তারা। এর মধ্যে দিয়ে আমরা মনে করি যে আসলে সদিচ্ছা নিয়ে যথাযথ পরিকল্পনার মধ্য দিয়ে সামনে এগিয়ে যাওয়ার ব্যবস্থাগুলো করতে পারলে জনস্বার্থগুলো তারা পূরণ করতে পারবে। সামাজিক সুরক্ষা কর্মসূচির সুফল মানুষ পেতে শুরু করেছে বলছেন গবেষকরা। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ওপর সরকারকে আরও জোর দেওয়ার তাগিদ তাদের। দৈনন্দিন জীবনে একটা বড় ইম্পর্টেন্ট অংশ হলো তার দ্রব্যমূল্যকে সহনীয় মাত্রায় রাখা, যত পারা যায় সিন্ডিকেটের দূরত্ব কমিয়ে আনে আরও কত বেশি সহনীয় মাত্রায় করা যায় দামটাকে। এর বাইরে বাক স্বাধীনতা সহ নাগরিকদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ক্ষমতা অতীতের যে কোনো সময়ের থেকে অনেক ভালো অবস্থানে বলছেন সংশ্লিষ্টরা। তবে দুর্নীতি দমনে সরকারকে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দ্রুত দুদক এবং মানবাধিকার কমিশন গঠনে তড়িৎ পদক্ষেপ নিতে হবে। সরকারের মেয়াদকালে যেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে সেগুলোর প্রস্তুতি নেওয়ার সময় এই 180 দিন। আগামীতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা বিশ্লেষকদের। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। কঠিন চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরুর 6 মাস কেমন গেল, কিভাবে দেখা হবে সরকারের কার্যক্রম, তা নিয়ে মিশ্র মূল্যায়ন বিশ্লেষকদের। তারা বলছেন, কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া সরকারকে মূল্যায়নের জন্য 180 দিন যথেষ্ট নয়। তবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ঋণ মওকুফ, খাল খননের মতো কর্মসূচি নির্বাচনী ইশতেহারের বাস্তবায়নে সরকারের সদিচ্ছার প্রতিফলন। তবে জ্বালানি সংকট সমাধান, কর্মসংস্থান, অর্থনীতি গতিশীল, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সুশাসন প্রতিষ্ঠায় অনেক পথ পাড়ি দিতে হবে সরকারকে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী 17 ফেব্রুয়ারি 2026 আগের সব প্রথা ভেঙে জাতীয় সংসদ ভবনে খোলা মাঠে শপথের মধ্য দিয়ে যাত্রা শুরু তারেক রহমান সরকারের। অজস্র চ্যালেঞ্জ আর আকাশচুম্বী প্রত্যাশা কাঁধে দায়িত্ব নিয়ে আসে সরকার পার করল 180 দিন। সরকার গঠনের পরই দ্রব্যমূল্য, বাজার নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নতি, বিদ্যুৎ জ্বালানি সরবরাহ সহ বেশ কিছু বিষয়কে অগ্রাধিকার দিয়ে 180 দিনের কর্মপরিকল্পনা ঠিক করে বিএনপি সরকার। এখন সে সময় পার হওয়ার পর কিভাবে মূল্যায়ন হবে সরকারের 180 দিন? এই সরকার একদিক থেকে অঙ্গীকার, অন্য দিক থেকে বিশাল সমস্যা, চ্যালেঞ্জ নিয়ে কিন্তু দায়িত্ব নিয়েছে। একটা সুশাসিত, দুর্নীতিমুক্ত, জনকল্যাণমুখী একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার, রাষ্ট্র পরিচালনা করার যে সম্ভাবনা, সেটা চট করে 6 মাসে হয়ে যাবে সেটা আশা করাটা কঠিন।
তবে যেটা কিছু ইঙ্গিত তো পাওয়া যায়, তাতে আমার কাছে যেটা মনে হয় মোটা দাগে সর্বোচ্চ নেতৃত্ব পর্যায়ে বেশ কিছু দৃশ্যমান অভূতপূর্ব পদক্ষেপ দৃষ্টান্ত স্থাপন করার মতো দেখা যাচ্ছে, যেটি প্রশংসনীয়। বিশ্লেষকরা মনে করেন নানা অনিশ্চয়তা আর অস্থিরতা পেছনে ফেলে নতুন সরকারের দায়িত্ব নেয়ার পর দেশে ফিরেছে স্থিতিশীলতা। অনেক ক্ষেত্রেই প্রকাশ পেয়েছে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের সদিচ্ছা, যার প্রতিফলন 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিন ভাতা, খাল খনন, বৃক্ষরোপণের মতো বেশ কিছু গণমুখী কর্মসূচি। আবার প্রধানমন্ত্রীর সাদামাটা চলাফেরা আর ভিভিআইপি প্রোটোকল সংকুচিত করার মাধ্যমে নতুন নজির গড়েছে সরকার। জবাবদিহিমূলক সরকারের একটা পরিচয় আমরা পেলাম। যতগুলো কমিটমেন্ট ছিল 6 মান্থে তার ম্যাক্সিমাম সে মিট করার চেষ্টা করেছে। খাল খনন বলেন, সার দেওয়া বলেন, কৃষকের ঋণ মওকুফ বলেন, ফ্যামিলি কার্ড, এটা বোঝাচ্ছে যে সরকার অনেক বেশি কমিটেড ম্যানিফেস্টোর প্রতি। আবার এই ম্যানিফেস্টোতে কমিটেড মানি হলো সরকার জনগণের প্রতি কমিটেড, জনগণের ভোটটা সে চায় আগামীতেও। বাজেটেও কিন্তু কিছু কিছু তারা প্রতিশ্রুতি দিয়েছে, কর্মসংস্থানের জন্য তারা বলেছে, বিনিয়োগের জন্য বিভিন্ন ধরনের কর সুবিধা এগুলা দিয়েছে। তো এগুলো সবই হচ্ছে যে কিভাবে অর্থনীতিকে চাঙ্গা করা যায়। 180 দিনের এই সরকারকে কঠিন পরীক্ষায় ফেলেছে গ্যাস বিদ্যুতের সংকট। আবার মপ কমলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আইন শৃঙ্খলা পরিস্থিতি। বিশ্লেষকরা বলছেন সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি রোধ, কর্মসংস্থান, বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে সরকারকে। চ্যালেঞ্জ কিন্তু ক্রমাগত বাড়ছে। ঝুঁকির মূল সূত্রগুলো একদিক থেকে আমলাতন্ত্র, যারা ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা যেগুলো আছে সেখানে তারা মূল প্রতিবন্ধকের ভূমিকা পালন করছে। অন্যদিক থেকে দ্বিতীয় যে ঝুঁকির সূত্র, সেটা আমি দেখছি রাজনৈতিক দল থেকে, যারা ক্ষমতা আছে, ক্ষমতাসীন দল, তারা ভাবছে এটা তো আমাদের পালা। সংস্কার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, সুশাসন প্রতিষ্ঠায় আগামী দিনে এটাই হবে সরকারের পরীক্ষা, যে দুর্নীতির আসল জায়গাগুলো ওগুলোকে ভেঙে দেওয়া। এটাই যদি করতে পারে তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। বেকারত্ব কীভাবে দূর করা যায়, আর্থিক বন্টনটা যেন সঠিকভাবে হয় এবং আইন শৃঙ্খলাটাকে অব্যাহতভাবে উন্নত করা। আপনি যতই উন্নয়নের কাজ করেন, যত ভালো ভালো কাজও করেন, কোনো কিছু টিকবে না যদি মানুষ নিরাপদ বোধ না করে। যেন নিরাপদ বোধ করানোর জন্য যতগুলো কাজ আছে সবগুলো কাজেই ফোকাস করা উচিত। গত 6 মাসে কখনো কখনো দায়িত্বশীল কারো কারো মন্তব্য সরকারের জন্য ছিল বিব্রতকর। এক্ষেত্রে আগামীতেও সতর্ক থাকার তাগিদ বিশ্লেষকদের। পবিত্র একটি দায়িত্ব রয়েছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের সরকারের উদাসীনতা দেখছে বিরোধী জোট। নাগরিক চাহিদা পূরণে ক্ষমতাসীনরা ব্যর্থতার দিকে যাচ্ছে বলেও মন্তব্য তাদের। বর্তমান সরকারের 180 দিনের কার্যক্রম মূল্যায়নের সময় সংবাদকে এসব বলেছেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখবে বলে প্রত্যাশা বিরোধী শিবিরের। শফিক মুন্সির রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসনের অবসান পরবর্তী বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে 2/3 জনমত নিয়ে নির্বাচিত হয় বিএনপি। গেল ফেব্রুয়ারি থেকে চলতি আগস্ট, ক্যালেন্ডারের হিসাবে সরকার গঠনের মেয়াদ মাত্র 6 মাস। এই কদিনেই সরকারের সফলতা ব্যর্থতার লিটমাস টেস্ট সম্পন্ন করার কথা জানাচ্ছেন বিরোধী দলীয় নেতারা। সমালোচনার পাশাপাশি জানান প্রত্যাশার কথাও। 180 দিনে জুলাই সনদ ও গণভোট নিয়ে সরকারের অবস্থানকে জনগণকে দেয়া বিএনপির প্রতিশ্রুতির লঙ্ঘন বলে চিহ্নিত করছেন জামায়াত এনসিপির শীর্ষ নেতারা। গণভোট মানলে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতার লাগাম টানা হয়েছে, ওখানে কর্তৃত্ববাদী হয়ে ওঠার যে ফরম্যাটটা বিদ্যমান সংবিধানে আছে এটা থাকবে না। এই কারণে ওনারা গণভোট আর মানেন না। যদিও তারা বলছেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, কিন্তু বাস্তবতা হলো যে জুলাই সনদে তো তাদের নোট অফ ডিসেন্টে ভরপুর এবং তারা আসলে নোট অফ ডিসেন্টের বিষয়গুলোকেই তারা কার্যকর করতে চায়। নাগরিক সংকটের চিত্র তুলে ধরে বিরোধী দলীয় নেতারা বলছেন জনস্বার্থ সংরক্ষণে ব্যর্থতার দিকে যাচ্ছে এই সরকার। বিদ্যুতের দাম বৃদ্ধি হলো, জ্বালানির দাম বৃদ্ধি হলো এবং গ্যাসের একটা সংকট চলছে এই মুহূর্তে, এবং মানুষ কিন্তু এক ধরনের নাভিশ্বাস এই জায়গাগুলোতে। আই হ্যাভ এ প্ল্যান, আমরা সব ভাবলাম যে কি একটা বড় প্ল্যান, তাই নাকি প্ল্যান 6 মাসের মধ্যে আবার হেলমেট বাহিনী নামবে, এটা প্ল্যান, বিদ্যুৎ থাকবে না, প্ল্যান। ভিন্নমত সহিংসতার ব্যাপারে বর্তমান সরকার দিন দিন ফ্যাসিবাদী হয়ে উঠছে বলেও অভিযোগ এসব নেতার। অল্পদিন হলো তারা সরকার গঠন করেছে, এর মধ্যেই যদি ক্যাম্পাসগুলোতে এই ধরনের একটা মারমুখী অবস্থানে ছাত্র সংগঠনগুলো যায়,
যদি ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায়, এবং আমরা সেখানে দেখছি যে শুধু ছাত্রদল না, আরও অনেকেই তাদের সঙ্গে এসে যুক্ত হয়ে পড়েন আর কি। ভিন্ন মতের উপরে দমন পীড়ন, একদলীয় যে শাসন যেটাকে বলা হয়, কর্তৃত্ববাদী যেটা হাসিনা করেছে, সেদিকে যেত না। ওনারা তো সেই দিকে রওনা করার জন্য জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছেন না। এত সব সমালোচনার মাঝেও বর্তমান সরকার বর্ষা বিপ্লবের চেতনা সমুন্নত রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন বিরোধী দলগুলোর শীর্ষ নেতারা। জুলাই সনদ বাস্তবায়ন সব রোগের মূল চিকিৎসা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সংসদের চেয়ে রাজপথে বেশি সরব হওয়ার চেষ্টায় বিরোধী দল, এমন মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে সাংবিধানিক ও সংসদীয় রীতিতে দখল না থাকায় জুলাই সনদ ও গণভোটের বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে পারেনি জামায়াত। যদিও গ্যাস বিদ্যুৎ সংকটের মতো জনভোগান্তির ইস্যুগুলোতে রাজপথে সোচ্চার দলটি। নাজমুল সালেহের রিপোর্ট। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা ও সংকট সমাধানে সরকারকে সহযোগিতার হাত বাড়িয়েছে বিরোধী দল। সরকারের পক্ষ থেকেও বিরোধী দলের প্রতি সহযোগী মনোভাব প্রতীয়মান। নামের কাঙ্গাল নই, আমরা কামের কাঙ্গাল, কামটাই দেখতে চাই। অভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক সরকারের বিগত 6 মাসে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিরোধী দল সংসদে সরকারের কতটা যৌক্তিক সমালোচনা করতে পেরেছে তা যেমন মূল্যায়ন করা হচ্ছে, তেমনি নাগরিক সংকট সমাধানে বিরোধী দলের ভূমিকাকে মূল্যায়ন করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সংস্কার, গণভোট, জুলাই সনদ, 72 সংবিধানে অনেক কথা বলেছি। বিশ্লেষকরা বলছেন সাংবিধানিক ইস্যুতে দক্ষতা কিছুটা কম থাকায় সংসদীয় উপায়ে জনমত গঠনে প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি বিরোধী জোট। আবার কেউ কেউ বলছেন নির্বাচনের আগে জুলাই সনদ ও গণভোটের বিষয়ে বিএনপির সঙ্গে জামাতের সমঝোতা ছিল রাজনৈতিক, কিন্তু বিএনপি এখন তা সাংবিধানিকভাবে মোকাবিলা করতে চাওয়ায় যুক্তিতর্কে পেরে উঠছে না বিরোধীরা। আমার কাছে মনে হচ্ছে তারা ঠিক সেভাবে প্রস্তুতি নিয়ে সংসদে যায় না, ঠিক পড়ালেখা করে না, এখনো আন্দোলনমুখী। সংসদীয় যে প্রটোকল আছে, সংসদীয় যে বিধি আছে, সংসদে যতক্ষণ আছেন আপনি ততক্ষণ ওই বিধি মেনে কাজটা করতে। বিএনপি কাউন্টার করছে সাংবিধানিক কাঠামোর আলোকে, আইন দিয়ে ওইটাকে কাউন্টার করতেছে। আর জামাতের এই যুক্তিটা হলো অনলি পলিটিক্যাল, আইনি না। দুই বিশ্লেষকই মনে করেন সংসদের চেয়ে রাজপথে বেশি সরব বিরোধী দল। এটা সত্যিকারের ইফেক্টিভ যে বিরোধিতা, এই বিরোধিতাটাকে তারা রাস্তায় যতটা ভালোভাবে করতে পারে সংসদের ভিতরে ততটা ভালোভাবে করতে পারছে না। রাজপথের কথা বলছে বারবার, রাজপথে চলে যাবে, রাজপথে গিয়ে দাবি আদায় করবে। এটা তখনই বলা যাবে যখন সংসদ ব্যর্থ হয়। সম্প্রতি গ্যাস বিদ্যুৎ সংকট কিংবা দ্রব্যমূল্য নিয়েও জনমত গঠন কিংবা সংকট সমাধানে কার্যকর রূপরেখা দিতে পারেনি জামাত, বলছেন বিশ্লেষকরা। গ্যাস দিয়ে, বিদ্যুৎ দিয়ে, নইলে কুদি ছেড়ে দেয়, এটা হলো তো রেটোরিক্স করে তো লাভ। যেটা বিরোধী দল করতে পারত, যে আসলে বিদ্যুতের সংকট সমাধান করতে ব্যর্থ হচ্ছে, কেন ব্যর্থ হচ্ছে সরকার, সেটা দেখাইতে পারতেছে না। সে তো খালি স্লোগানের মধ্যে সীমাবদ্ধ। মানুষের অনেকগুলো ডিমান্ড আছে, সে ডিমান্ড কি? মানুষ একটা স্থিতিশীলতা চায় বাজারের মধ্যে, মানুষ একটা স্থিতিশীলতা চায় শেয়ার মার্কেটে, মানুষ একটা আইন শৃঙ্খলা স্থিতিশীলতা চায়। দলীয় কর্মসূচি ও সংসদের কার্যক্রম মূল্যায়ন করে বিশ্লেষকদের মত, এখনই হয়তো সরকারকে চূড়ান্ত চাপ দিতে চায় না বিরোধী দল। খুব কশাস, সতর্ক বিরোধিতা, খুব সতর্কভাবে বিরোধিতা করে। সরকারের সাথে আরো কত বেশি বোঝাপড়া যেতে পারে সংসদে, সেটার দিকে তাদের ফোকাস করা উচিত রাজপথের আন্দোলনের চেয়েও। মাত্র 6 মাসেই বিরোধী দলের ভূমিকা মূল্যায়নের জন্য যথেষ্ট নয় মন্তব্য করে অপেক্ষা করার পরামর্শ বিশ্লেষকদের। আমার অনুমান। নাজমুল সালেহি, সময় সংবাদ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী 4টি লং মার্চ সফল করতে বৈঠক করেছেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা। সোমবার মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লং মার্চগুলো শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কমিটি গঠন এবং দায়িত্ব বণ্টন করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি লং মার্চ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়। কর্মসূচি অনুযায়ী আগামী 5 সেপ্টেম্বর থেকে ঢাকা থেকে চট্টগ্রাম, 19 সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, 10 অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং 24 অক্টোবর ঢাকা থেকে সিলেটে লং মার্চ অনুষ্ঠিত হবে। লং মার্চ কর্মসূচি শেষে আগামী 14 নভেম্বর ঢাকায় মহা সমাবেশ অনুষ্ঠিত হবে।
দেশে আল কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে অনুমান নির্ভর আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এই প্রতিবেদন আমলে নিচ্ছে না সরকার। বিএনপি সরকারের 180 দিনে দেশের আইন শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় দরকার। এদিকে অর্থমন্ত্রী জানিয়েছেন চলতি অর্থ বছরেই সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়ন করবে সরকার, তবে ঘোষণা করতে আরও পর্যালোচনার প্রয়োজন। মূল্যস্ফীতির চাপে জীবনযাত্রার ব্যয় বাড়লেও এক দশকেও নতুন বেতন কাঠামো পাননি সরকারি কর্মকর্তা কর্মচারীরা। মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়িয়ে নতুন পে স্কেলের সুপারিশ করেছে কমিটি। সোমবার জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে অর্থমন্ত্রী জানান পে স্কেল চূড়ান্ত করে ঘোষণা করতে আরও আলোচনার প্রয়োজন, তবে এবছরেই এটি বাস্তবায়ন করা হবে। পে কমিশনের অনেকগুলো দিক আছে, তো আমরা সবগুলো বিবেচনা করছি। আরও অধিকতর আলোচনার প্রয়োজনীয়তা আছে বিধায় আজকে পরে আমরা আবার বসবো। এবছরের মধ্যে হবে, সবই হবে, কিন্তু এখানে তো অধিকতর আলোচনার বিষয় আছে। এদিকে বর্তমান সরকারের 6 মাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান আইন শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতি করতে আরও সময় লাগবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে। আমাদের এখন মাত্র 6 মাস পার হলো, এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি। আমরা আশা করি 180 দিনের মধ্যে সরকারের বাস্তবায়িত এবং যেগুলো শুরু করেছে ইনিশিয়েটেড অনেক কর্মসূচি, এগুলো প্রশংসিত হয়েছে। আল কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রসঙ্গে প্রশ্নের জবাবে মন্ত্রী জানান অনুমান নির্ভর এই প্রতিবেদন আমলে নিচ্ছে না সরকার। আমি শুনেছি, সেটা পড়িনি, ওখানে হয়তো কিছু অবজারভেশন দিতে পারে, আমরা এগুলো আমলে নিচ্ছি না। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে আর কি, একটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। যুদ্ধের কারণে সৃষ্ট সংকট কাটিয়ে দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রশংসনীয় বিভিন্ন উদ্যোগ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিলুপ্ত হচ্ছে র্যাব। পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে আসছে এসআরবি বা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। এই সংক্রান্ত আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া অর্থ বছরের সময় পরিবর্তন নিয়েও নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত অনুমোদন করা হয়। বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় জুনের বদলে নতুন অর্থ বছর শুরু হবে এপ্রিল থেকে। এই সংক্রান্ত প্রস্তাবেও অনুমোদন দিয়েছে সরকার। এছাড়া কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক কর অব্যাহতির প্রস্তাবেও সায় দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। সোমবার ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ আল জাফরের সফরের আমন্ত্রণ পত্রটি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দুই দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণ ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে এই আমন্ত্রণ জানানো হয়েছে। আলোচনার মাধ্যমে দুই পক্ষের সুবিধাজনক সময়ে সফরের সময়সূচি নির্ধারণ করা হবে বলে চিঠিতে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। শেখ হাসিনা ভারতে কোন স্টেটাসে আছেন তা জানে না বাংলাদেশ, তবে আইনি প্রক্রিয়ায় তাকে দেশে ফেরানো হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এদিকে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় আবুল কালাম আজাদের মৃত্যুদণ্ডের সাজা স্থগিত চেয়ে আপিল করেছেন তিনি। এছাড়া ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে জুলাই হত্যা মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে, রায় যে কোনো দিন। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালে মাওলানা আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি প্রকাশ্যে আসেন এবং সরকারের কাছে সাজা স্থগিত চান।
সোমবার আপিল বিভাগে আবুল কালাম আজাদের মামলার আপিল গ্রহণযোগ্য হবে কিনা তার শুনানির দিন ধার্য ছিল, কিন্তু এদিন জানা যায় আপিল বিভাগে ফাঁসির রায় 1 বছরের জন্য স্থগিতের আবেদন করেছেন তিনি। সেই সঙ্গে সংবিধানের 104 অনুচ্ছেদ অনুযায়ী ন্যায় বিচার চেয়েছেন। তারা আজকে একটা আবেদন করেছিলেন যে সরকার যে 1 বছরের জন্য তার রায়ের কার্যকারিতা স্থগিত করেছে সেটি এক্সটেনশনের জন্য। আমরা আজকে এই এক্সটেনশন আদেশের বিরোধিতা করেছি। মৌলানা আবুল কালাম আজাদের উপরে ইনজাস্টিস হয়েছে, সেই সময় এটা একটা ক্যাঙ্গারু ট্রায়াল ছিল, এটা সকলে জানে। আমরা ন্যায় বিচার চাই। এছাড়া শেখ হাসিনা প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, তিনি ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো জানে না বাংলাদেশ। আইনি প্রক্রিয়ায় তাকে ফেরানো হবে। উনি কি রাজনৈতিক আশ্রয়ে রয়েছে ওখানে? আমরা শেখ হাসিনা কি স্ট্যাটাসে ওখানে আছেন এটি কিন্তু আমরা ক্লিয়ার এখন পর্যন্ত জানি না। শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য যে আবেদন, এটা একটি আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এদিকে ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে জুলাই হত্যা মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে, রায় দেওয়া হবে যে কোনো দিন। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসী সময়। নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ হলেই স্থানীয় নির্বাচনের দিনক্ষণ নির্ধারিত হবে। চলতি অর্থ বছরেই শেষ হবে ভোট গ্রহণ। এই জন্য খরচ হবে 6,000 কোটি টাকা। সচিবালয় বৈঠক শেষে এই কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। বলেন, ব্যাটারি চালিত রিকশা নিবন্ধনে আসছে নীতিমালা। সৌর বিদ্যুতে চার্জ না করলে নিবন্ধন বাতিল করা হবে বলেও জানান তিনি। আগামী অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। সোমবার সচিবালয়ে সৌর বিদ্যুতের ব্যবহার সংক্রান্ত বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ইসির প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে। চলতি অর্থবছরেই নির্বাচন শেষ করা হবে জানিয়ে বলেন, এতে প্রায় 6,000 কোটি টাকা খরচ হবে। সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা এবং ইউনিয়ন পরিষদের জন্য টাকা রাখা আছে। এই নির্বাচনগুলোতে আমরা প্রাথমিকভাবে হিসাব করেছি আমাদের প্রায় 6,000 কোটি টাকা কম বেশি প্রয়োজন হবে। যে চলতি অর্থ বছরের মধ্যেই 5টি স্থানীয় সরকারের নির্বাচন এই সরকার সমাপ্ত করবে। সরকারি অফিসে সৌর বিদ্যুৎ ব্যবহারের তাগিদ দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করলে জাতীয় গ্রিডে তা যুক্ত হবে। পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগের এবং স্থানীয় সরকার বিভাগের যত হেড অফিস এবং মাঠ পর্যায়ের অফিস আছে, আমরা পর্যায়ক্রমে রুফটপে সৌর বিদ্যুতের মাধ্যমে কয় কিলোওয়াটের বিদ্যুতের প্রয়োজন হয় এটা আমরা নিশ্চিত করব। এবং নবায়নযোগ্য জ্বালানি যেটা সরকারের সিদ্ধান্ত, এই জ্বালানি ব্যবহার করে নেট মিটারিংয়ের মাধ্যমে আমাদের প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ কোনো অফিস উৎপাদন করলে আমরা সেটা আবার জাতীয় গ্রিডে যাতে বিক্রি করা যায়, এই ব্যাপারে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। ব্যাটারি চালিত ই রিকশাকে সিটি কর্পোরেশনের অধীনে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। সৌর বিদ্যুতে রিচার্জ না করলে নিবন্ধন নবায়ন করা হবে না বলে সাফ জানান প্রতিমন্ত্রী। ব্যাটারি চালিত ই রিকশাগুলি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন এবং পৌরসভার আওতায় আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে এসেছি। সৌর বিদ্যুতের বাইরে রিচার্জ করলে এই ব্যাটারি চালিত বা ই রিকশাগুলোকে আমরা রেজিস্ট্রেশন দেব না এবং নবায়ন করব না। একটি জোনের ই রিকশা বা ইলেকট্রিক রিকশা আরেকটি জোনে যেতে না পারে, 8টি জোনে 8টি রং থাকবে। সরকারের 6 মাসে খাল ও লেক উদ্ধার কাজে গতি ফিরলেও সার্বিকভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজে সন্তুষ্ট নন বলেও জানান প্রতিমন্ত্রী। আমাদের বিধিমালা প্রণয়নের কাজ চলছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 180 দিনের কর্মসূচি ব্যাখ্যার মধ্য দিয়ে সরকার দেশের জবাবদিহিতার সংস্কৃতি চালু করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তিনি বলেন, এই চর্চা ভবিষ্যতের জন্য মাইলফলক হয়ে থাকবে। সোমবার বিকেলে সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত বাংলাদেশের জাতীয়তাবাদ তারেক রহমান ও বর্তমান বাংলাদেশ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের রেখে যাওয়া অপরাজনীতি ও বিধ্বস্ত দেশের জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে তারেক রহমানের সরকার। 6 মাসের কর্মসূচিকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই বলেও জানান তিনি। 180 দিনে কতটুকু করতে পেরেছি এবং এটা বলার মধ্য দিয়ে আমরা একটা জবাবদিহিতার সংস্কৃতিকেও আমরা চর্চা করেছি। অপরের সৃষ্টি করা রাজনৈতিক এই নৈরাজ্য এবং অদূরদর্শিতার সমস্ত জঞ্জাল দূর করার দায়িত্ব গ্রহণ করতে হয়েছে আমাদের শহীদ জিয়াউর রহমানকে। এবং এভাবেই আজকের তারেক রহমানের দেশ পরিচালনার যে দক্ষতা, যোগ্যতা এবং যে প্রেক্ষাপট তিনি পেয়েছেন তা সবই এসেছে
বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন প্রবর্তনের শহীদ জিয়ার সেই ঐতিহাসিক দূরদর্শিতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই আলোকবর্তিকা সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে তিনি পৌঁছে দিয়ে গেছেন আমাদের কাছে। বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করলেও কোনোদিন পরাজিত হননি, বরং দেশ থেকে পালিয়ে গিয়ে শেখ হাসিনা পরাজিত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে জিয়াউর রহমান আর্কাইভ আয়োজিত গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় বেগম জিয়ার সাফল্য তুলে ধরে তার রাজনৈতিক জীবন নিয়ে গবেষণার মাধ্যমে নতুন প্রজন্ম শিক্ষা নিতে পারবে বলেও মন্তব্য করেন রিজভী। এ সময় মানবিক রাজনৈতিক নেতৃত্ব তৈরিতে সংস্কৃতি বোধ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি মৃত্যুবরণ করলেও তিনি পরাজিত হননি, তিনি বিজয়ী হয়েছেন। পালিয়ে গেছে শেখ হাসিনা, পরাজিত হয়েছে শেখ হাসিনা। অত্যাচার করেছে, একটা ভাঙা জেলখানা যেটা সরকার থেকে পরিত্যক্ত ঘোষণা হয়েছে, যেটা তার 2-2.5 বছর আগে সেই জেলখানা পরিত্যক্ত ঘোষণা করে নতুন জেলখানা কারাগার হয়েছে কেরানীগঞ্জে, অথচ ওই কারাগারের মধ্যে ইচ্ছাকৃতভাবে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা সেখানে অন্তরীণ রেখেছিলেন। সরকারের বিভিন্ন পদক্ষেপে গণতন্ত্র ও কথা বলার স্বাধীনতা কমে আসছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের চোখে জুলাই শীর্ষক এক আলোচনায় এই কথা বলেন তিনি। গ্যাস বিদ্যুতের দাবিতে বিরোধী দলের আন্দোলনকে সরকার অযাচিতভাবে সমালোচনা করছে মন্তব্য করে নাহিদ ইসলাম জানান, এটি কাম্য নয়। স্বাধীন গণমাধ্যম নীতিমালা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশমালা বাস্তবায়নের দাবি জানান তিনি। স্বাধীনভাবে দায়িত্ব পালনে রাজনৈতিক শক্তি যেন বাধা হয়ে না দাঁড়ায় সেই প্রত্যাশা জানান বিরোধী দলের চিফ হুইপ। ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্র কিন্তু সংকুচিত হয়ে আসছে, কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে। যখন আমরা গণতান্ত্রিকভাবে কোনো প্রোটেস্ট করতেছি, আমরা যখন বলতেছি গ্যাস বা বিদ্যুৎকে নিশ্চিত করতে হবে, সরবরাহ নিশ্চিত করতে হবে এই সরকারের, তখন এটাকে বলা হচ্ছে হঠকারিতা। সরকার প্রধানের সর্বোচ্চ জায়গা থেকে বলা হচ্ছে বাস ভাঙচুর আমরা আগের মতো চাই না, রাস্তায় বসে বিক্ষোভ আমরা চাই না। তো কালকে যখন আমি রাস্তায় নামবো প্ল্যাকার্ড হাতে নিয়ে, তখন বলা হবে যে আমি বাস ভাঙচুরের জন্য নামছি এবং আমাকে কিন্তু গ্রেফতার করা হবে, মামলা দেওয়া হবে। এই ন্যারেটিভ সরকারের জায়গা থেকে তৈরি করা হচ্ছে। প্রশাসনের অনুমতি ছাড়া বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ শাখার সদস্য সচিব মাহদি হাসান সহ 3 জনকে আটক করেছে পুলিশ। লোডশেডিং, গ্যাস সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সোমবার বিকালে ছাত্র জনতার ব্যানারে মিছিলের আয়োজন করে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পুলিশ জানায় এই জন্য কোনো অনুমতি নেয়নি তারা। পরিস্থিতি বিবেচনায় প্রশাসনের পক্ষ থেকে কর্মসূচি স্থগিত রাখতে বলা হয়। নির্দেশনা অমান্য করে মিছিল করতে চাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে তাদের আটক করা হয়। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন সংগঠনটির স্থানীয় নেতাকর্মীরা। দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান। প্রায় 5.5 মাস পরে 3 সদস্যের নতুন কমিশন পেল দুদক। সোমবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। আর নতুন 2 কমিশনার হলেন ডক্টর জাহাঙ্গীর আলম খান এবং ডক্টর সাজ্জাদ হোসেন ভূঁইয়া। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান আপিল বিভাগ থেকে 2026 সালের ফেব্রুয়ারিতে অবসরে যান। এছাড়া কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া ডক্টর সাজ্জাদ হোসেন ভূঁইয়া অর্থ মন্ত্রণালয়ের অধিভুক্ত ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। আর ডক্টর জাহাঙ্গীর আলম খান অবসরপ্রাপ্ত সাবেক সচিব। গত 3 মার্চ আব্দুল মোমেনের নেতৃত্বে 3 সদস্যের কমিশন পদত্যাগ করে। এরপর থেকে নেতৃত্ব শূন্য ছিল সংস্থাতে। জ্বালানি সংকটকে টেক্সটাইল খাতে রফতানি বাড়ানোর পথে বড় বাধা হিসেবে উল্লেখ করে দ্রুত এই সংকটের সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার সকালে রাজধানীর ফার্মগেইটে বাংলাদেশ চায়না টেক্সটাইল কনফারেন্সে মন্ত্রী বলেন, বিগত সময়ে রাজনৈতিক বিবেচনায় গড়ে ওঠা অনেক প্রতিষ্ঠানই প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি। তাই টেক্সটাইল খাতের
প্রতিষ্ঠানগুলোকে এবার কার্যকর ও যুগোপযোগী করে গড়ে তুলবে সরকার। এই লক্ষ্যে ভবিষ্যতে দেশের টেক্সটাইল ইনস্টিটিউটগুলো চীনা কারিকুলামের সঙ্গে সমন্বয় করা হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। এখনো বাংলাদেশের টেক্সটাইল থেকে বেনিফিট পাওয়ার অনেক সময় আছে এবং অনেক সুযোগও আছে। এখন আসলেই সময় এসছে ম্যানমেড ফাইবার ভ্যালু এডিশনে যাওয়ার, এবং সেখান থেকে আমাদের যে 38-39 বিলিয়নের এক্সপোর্ট, সেটাকে অন্তত দ্বিগুণ করার এখনো পর্যাপ্ত সুযোগ আছে। জ্বালানি একটা বাধা, কিন্তু সেটা গার্মেন্টসের জন্য না, মূলত সেটা টেক্সটাইলের জন্য। এই সমস্যারও সমাধান হবে। এককালীন 5,000, বাৎসরিক নবায়ন ফি 2,500 ও মাসিক ব্যবসা পরিচালনা ফি 3,000 টাকায় রাজধানীতে হকাররা ব্যবসা করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। সোমবার বিকালে নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি আরও বলেন, হকারদের ফি বিষয়ে চূড়ান্ত নীতিমালা আগামী 2 সপ্তাহের মধ্যে স্পষ্ট হবে। রাজধানীতে প্রতিটি এলাকা ভিত্তিক হকারদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করছে সরকার। রেজিস্ট্রেশনবিহীন এবং নির্ধারিত স্থানের বাইরে হকার বসলে ব্যবস্থা নেবে পুলিশ। হকারদের কারণে ঢাকা শহর পরিচ্ছন্ন রাখা অসম্ভব হয়ে উঠেছে জানিয়ে দক্ষিণ সিটির প্রশাসক বলেন, হকারদের চাপ কমাতে বিভিন্ন এলাকায় হলিডে মার্কেট ও নৈশকালীন মার্কেটের ব্যবস্থাও করা হবে। রাজধানীর এলিফ্যান্ট রোডে বাটা সিগন্যাল এলাকা থেকে অবিস্ফোরিত কয়েকটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে ফুটপাতে ফেলে রাখা একটি ব্যাগে ককটেলগুলো দেখতে পায় পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাতে স্থানীয় কিশোর গ্যাংয়ের 2 পক্ষের মধ্যে সংঘর্ষের সময় ককটেলগুলো সেখানে ফেলে রাখা হয়। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। মৎস্য উৎপাদনের প্রতিটি পর্যায়ে মান নিয়ন্ত্রণ ও নির্ধারিত মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করে রফতানি বাড়ানোর ওপর জোর দিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সোমবার সকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আয়োজিত বাংলাদেশ কর্মী গবেষণা কাউন্সিলের স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে মৎস্য সম্পদ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে কৃষিমন্ত্রী বলেন, মৎস্য খাত বর্তমানে কি সমস্যায় আছে, আগামী দিনে কি সম্ভাবনা রয়েছে, মানুষের চাহিদা ও আন্তর্জাতিক বাজারে মানসম্মত মাছের চাহিদাকে সামনে রেখে কাজ করছে সরকার। তাই সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করতে পারলে দ্রুত এগিয়ে যাওয়া সম্ভব। চ্যালেঞ্জিং হলো তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চায় সরকার। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে জনগণের স্বার্থে টেকসই সমাধানে জোর দেওয়া হচ্ছে বলে জানান পানি সম্পদ মন্ত্রী। তিস্তার দীর্ঘস্থায়ী সমাধান ও উত্তরাঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নে কৌশলগত পরিকল্পনার কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। শুষ্ক মৌসুমে পানির জন্য হাহাকার, বর্ষায় বন্যা আর নদী ভাঙনের তাণ্ডব। তিস্তার এমন বৈপরীত্যে বিপর্যস্ত তিস্তাপাড়ের মানুষের জীবন। তিস্তার এই সংকট উত্তরণে পানি সম্পদ মন্ত্রণালয় ও বুয়েটের পানি সম্পদ প্রকৌশল বিভাগের যৌথ আয়োজনে তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। এতে অংশ নেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ছাড়াও শিক্ষক ও গবেষক। সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত নিতে পারি। পানি সম্পদ মন্ত্রী বলেন, চ্যালেঞ্জিং হলেও তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চায় সরকার। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়া হবে। এই তিস্তা প্রকল্পটাকে খুব বেশি চ্যালেঞ্জিং মনে করছে পার্শ্ববর্তী দেশ, বন্ধু দেশ। তাদেরকেও চিন্তা করতে হবে যে তাদের যেমন স্বার্থ রয়েছে, আমাদেরও স্বার্থ আছে। বন্ধু দেশেই তো বন্ধু দেশের স্বার্থ রক্ষা করবে। আমরা এই প্রকল্পটাকে বাস্তবায়ন করার স্বার্থে যা যা করা দরকার আমরা সে বাস্তবায়নের দিকে এগিয়ে যাব। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবে রূপ দিতে বদ্ধপরিকর বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। তিস্তা পড়ের হাহাকার যখন আমরা দেখি, আমরা সেই জায়গাটাকে অ্যাড্রেস করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন অগ্রাধিকার ভিত্তিতে এই তিস্তার প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিস্তায় পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে ভারতের সঙ্গে চুক্তির দাবি জানান বক্তারা। অল্প সময়ের ভিতরে কার্যকর। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা।
জানাবো দেশের বাইরের খবর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের জন্য কিছু শর্ত দিয়েছে বাংলাদেশ। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এগুলোকে কঠিন শর্ত হিসেবে দেখা হচ্ছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ কট্টরপন্থী গোষ্ঠী এবং রাজনৈতিক দলের ক্রমবর্ধমান চাপের মধ্যে নয়াদিল্লিকে এই কঠোর শর্ত দিয়েছে ঢাকা। এর মধ্যে রয়েছে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধী ব্যক্তিদের প্রত্যর্পণের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং তারেক রহমানের সফরের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করা। ভারতের আরেক সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে উভয় পক্ষই উত্তেজনা কমাতে একটি কূটনৈতিক সমাধান বের করার চেষ্টা করছে। আজ শেষ হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ। তবে আলোচনা থমকে থাকার সময়সীমা বাড়ানো নিয়ে দেখা হয়েছে চরম অনিশ্চয়তার দেখা দিয়েছে। এর মধ্যে চলছে কথার লড়াই। হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করার মন্তব্য ঘিরে ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সেনাপ্রধান বলেছেন, হরমুজ নিয়ে রসিকতার জবাব দেবে ইরান। প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্টের পা ভেঙে দেওয়ার হুমকিও দেন তিনি। অন্যদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এক জ্যেষ্ঠ কমান্ডার সতর্ক করে বলেছেন, দেশটির সামরিক কৌশল প্রতিরক্ষামূলক থেকে আরও আক্রমণাত্মক অবস্থানে যেতে পারে। এদিকে ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশে প্রায় ১,০০০ কোটি টাকা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী ও উদ্যোক্তারা। সোমবার প্রবাসী কল্যাণমন্ত্রী আরেফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের সদস্যরা। এসব বৈঠকে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের ভিসা সমস্যা দূরীকরণ, অভ্যন্তরীণ মালিক পরিবর্তনের সুযোগ সৃষ্টি এবং ছুটিতে দেশে এসে আটকে পড়া প্রবাসীদের পুনরায় আমিরাতে যাওয়ার বিষয়টি উত্থাপন করা হয়। প্রবাসীদের সম্ভাব্য বিনিয়োগের বিষয়ে মঙ্গলবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের সদস্যরা। ইটালির রোমে নগর বাউল জেমসের কনসার্ট পরিণত হলো প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায়। এক যুগ পর প্রিয় শিল্পীকে কাছে পেয়ে গান আর গুরুধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। ইটালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালির রাজধানী রোমে সঙ্গীত শিল্পী জেমসকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা। দীর্ঘ এক যুগ পর মঞ্চে নগরবাউলকে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। প্রিয় শিল্পীর একের পর এক জনপ্রিয় গানে কণ্ঠ মেলান সবাই। কারো হাতে বাংলাদেশের পতাকা, কেউ আবার গানের তালে নেচে গিয়ে উদযাপন করেন। গানের ফাঁকে দর্শকদের ভালোবাসার জবাব দেন জেমস। তার উপস্থিতিতে পুরো প্রাঙ্গণে বারবার ধ্বনিত হয় গুরু গুরু। কোটি টাকারও বেশি ব্যয়ে আয়োজিত এই কনসার্টে তরুণ থেকে প্রবীণ সব বয়সী প্রবাসী বাংলাদেশির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই রিজনকে আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি এবং বাংলা সংস্কৃতিকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। দেশের বুকে এরকম আরো কনসার্ট হোক, দেশীয় সংস্কৃতি উঠে আসুক, এটাই আমরা চাচ্ছি। রোমের পিরামিড মেট্রো স্টেশনের কাছে খোলা মাঠে বসে এই আয়োজন। প্রবাসীদের বিনোদনের পাশাপাশি ইউরোপের মাটিতে বাংলা গান ও সংস্কৃতিকে তুলে ধরাই ছিল আয়োজকদের অন্যতম লক্ষ্য। দীর্ঘ প্রতীক্ষার পর জেমসকে সামনে পেয়ে উচ্ছ্বসিত দর্শকরা। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। এবারে খেলার খবর। অস্ট্রেলিয়া ইতিহাস সৃষ্টি করা ক্রিকেট দলকে নিয়ে বিশেষ পরিকল্পনা সরকারের। ফিরে আসলে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংবর্ধনা দেওয়ার ইচ্ছা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের, জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এদিকে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড এবং সরকারের সঙ্গে সৃষ্ট দূরত্ব ঘোচাতে কাজ করছে সরকার। দ্রুত টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফর নিয়ে আপডেট পাওয়া যাবে বলেও জানিয়েছেন মন্ত্রী। এক জয় এক ইতিহাসে বাংলাদেশ ক্রিকেটে জমেছে বহু গল্প। অস্ট্রেলিয়ার মাটিতে অজি বধে উৎসবে ভাসছে টাইগাররা। সারা বিশ্বে আলোচনায় হাসান, তামিম, মিরাজরা। দেশের প্রধানমন্ত্রীও জানিয়েছেন শুভেচ্ছা। জাতীয় ক্রীড়া পরিষদের এক মতবিনিময় সভাতে উঠে এলো টাইগারদের রেকর্ড জয়ের প্রসঙ্গ। এবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিশেষ সংবর্ধনা পেতে যাচ্ছেন শান্তরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের যে জয়, সেই জয়কে
বরণ করে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা রয়েছে। সো এটি বাংলাদেশ টিম ফেরত আসলে ইনশাআল্লাহ পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব। মুস্তাফিজ ইস্যুতে বয়কট করা টি-20 বিশ্বকাপের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতের ঢাকায় আসা এখনও ঝুলে আছে কূটনৈতিক সিদ্ধান্তের ওপর। দুই বোর্ড এবং দেশের বৈরিতা কাটিয়ে উঠতে সর্বোচ্চ চেষ্টা করছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। গত বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে বাংলাদেশের অংশগ্রহণ না করার কারণে যে টানার সৃষ্টি হয়েছে, সেটাকে আমরা খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সেটাকে স্বাভাবিক করে নিয়ে আসতে চাই। কারণ আমরা বিশ্বাস করি যে খেলাধুলা সব কিছুর ঊর্ধ্বে। খেলাধুলার সাথে কখনোই আমরা রাজনৈতিক কোনো সম্পর্ককে জড়াতে চাই না। অন্যদিকে নবনিযুক্ত 27 ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে আমিনুল হক দুদিন ব্যাপী মতবিনিময় সভা করেছেন ফেডারেশন কর্তাদের সঙ্গে। সেই দিনে অ্যাডহক কমিটির কর্তাদের পরিকল্পনা জানার পাশাপাশি মন্ত্রণালয়ের লক্ষ্যের কথাও জানান প্রতিমন্ত্রী। আশ্বাস দেন আরও ক্রীড়াবিদদের ভাতার আওতায় নিয়ে আসার। সবাইকে সমান গুরুত্ব দিয়ে আমরা সবাইকে সমান ক্রীড়া ভাতা প্রদান করছি। ইনশাল্লাহ আমরা খুব দ্রুত সময়ের ভিতরে আরও 200 জন ক্রীড়াবিদকে আমাদের এই ক্রীড়া ভাতার অন্তর্ভুক্ত করে আমরা ইনশাআল্লাহ এই 500 জনকে আমরা ধারাবাহিকভাবে সরকারের পক্ষ থেকে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমরা ইনশাআল্লাহ এই ভাতাগুলো প্রদান করব এবং ক্রীড়া কার্ডও তাদেরকে প্রদান করা হবে। 27 ফেডারেশনের পর এবার বাকি ফেডারেশনগুলোতেও দ্রুতই অ্যাডহক কমিটি দেওয়া হবে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আমার যুব ক্রীড়া মন্ত্রণালয় সব সময় আমি আপনাদের পাশে রয়েছি। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের ভালোবাসায় মুগ্ধ আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ক্লদিও কেনিজিয়া বিশ্বকাপে লাল সবুজের খেলার সম্ভাবনা দেখেন আলবিসেলেস্তেদের হয়ে 3টি বিশ্বকাপ খেলা এই তারকা। সময় সংবাদে কেনিজিয়া আরও জানান 64 দলের বিশ্বকাপ হলে বাছাই পর্বের বাধা পাড়ি দিয়ে মূল পর্বে জায়গা করে নিতে পারবে বাংলাদেশ। ভবিষ্যতে বাফুফের কাছ থেকে প্রস্তাব পেলে বাংলাদেশের ফুটবলের উন্নয়নের কাজ করার ইচ্ছে আছে তার। 2030 বিশ্বকাপে লিওনেল মেসির খেলার সম্ভাবনা রয়েছে বলেও মনে করেন কেনিজিয়া। বৃষ্টি স্নাত বিকেলে ফর্টিস ডাউনটাউন রিসোর্টে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার সতীর্থ ক্লদিও কেনিজিয়া বিশ্বকাপে বাংলাদেশের সমর্থকদের হৃদয় উজাড় করা ভালোবাসার উত্তাপ টের পেয়েছেন। লাল সবুজের ভালোবাসা তাকে টেনে এনেছে বুয়েনোস এইরেস থেকে প্রায় 17,000 কিলোমিটার দূরের ঢাকায়। ঢাকা ইন্টার স্কুল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল উপলক্ষে তরুণদের ফুটবলে উজ্জীবিত করতে ছুটে এসেছেন আর্জেন্টিনার হয়ে 3টে বিশ্বকাপে খেলা এই ফরওয়ার্ড। বাংলাদেশে পা রেখে এখানকার মানুষের ভালোবাসায় মুগ্ধ তিনি। বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনাও দেখেন বলে জানান কেনিজিয়া। এই বিশ্বকাপে 48টি দেশ খেলেছে। 64 দলের অংশগ্রহণে আগামী বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছে ফিফা। বাংলাদেশ গত কয়েক বছরে ফুটবলে অনেক উন্নতি করেছে। বিশ্বকাপের বাছাই পর্ব পাড়ি দেয়া কঠিন, তবে আমি মনে করি দল বাড়লে বাংলাদেশের পক্ষে বিশ্বকাপে খেলা সম্ভব। সেজন্য সরকারের সহযোগিতা, ভালো মানের কোচ ও প্রতিভাবান তরুণদের নিয়ে বিশ্বকাপের জন্য দল গঠন করতে হবে। টেকনিক্যাল দক্ষতার পাশাপাশি শক্তিশালী দলের বিপক্ষে খেলার মানসিকতা তৈরি করতে হবে। আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের নায়ক লিওনেল মেসির আগামী বিশ্বকাপে খেলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না কেনিজিয়া। আমি মনে করি কঠিন হলেও 2030 বিশ্বকাপে খেলবে মেসি, কারণ মেসির মতো ফুটবলার চাইলে 41, 42 কিংবা 43 বছর বয়স পর্যন্ত খেলতে পারেন। সে ফুটবলের একজন জাদুকর, তবে বিষয়টা পুরোপুরি নির্ভর করছে তার ইচ্ছা ও মানসিক প্রস্তুতির ওপর। ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলের উন্নতিতে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। এখন পর্যন্ত আমার কাছে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি। যদি আসে অবশ্যই ভেবে দেখব। ফুটবলের নতুন চ্যালেঞ্জ নেয়ার সুযোগ সবসময়ই থাকে, তাই ভবিষ্যতে যদি সত্যিই আমাকে প্রস্তাব দেয়া হয় তা আমি বিবেচনা করব। বিশ্বকাপে যোগ্য দল হিসেবেই স্পেন জিতেছে বলে মনে করেন কেনিজিয়া। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। স্বৈরাচার আমলে ধ্বংসস্তূপ থেকে দেশ মেরামত করছে সরকার। 180 দিনে জবাবদিহিতার মঞ্চে মন্ত্রী উপদেষ্টারা। প্রতিশ্রুতি বাস্তবায়নের জোর নতুন পে স্কেলে বছরেই। আল কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমান নির্ভর, আমলে নিচ্ছে না ঢাকা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। 6 মাসে আইনশৃঙ্খলার উন্নতি হলেও প্রত্যাশা পূরণে লাগবে সময়।
এবং বিলুপ্ত হচ্ছে র্যাব, এসআরবি নামে হচ্ছে পুলিশের বিশেষায়িত ইউনিট। আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন, জুনের বদলে এপ্রিল থেকে মার্চ অর্থবছর করার সিদ্ধান্ত। এ ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকুন সময়ের।